আমাদের আত্মবিশ্বাসের কোনো অভাব নেই, কারণ আমরা সব সময় জনগণের সঙ্গে থেকেছি। জনগণ আমাদের সঙ্গে থাকবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। রাহুল গান্ধীর ব্যাপারে কথা না বলাই ভালো। তিনি এমন একজন মানুষ যাকে বোঝা দেয়। তিনিই রাহুল গান্ধী। গতবার ৯৯টা আসন ছিল, তার চেয়েও বেশি আসন নিয়ে এবার জিততে চলেছি। জনগণ এর সঙ্গেই আছে। মিস্টার পিনারায়, প্রথমত ৫০ বছরের রেকর্ড ভেঙে আবার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন। নইলে এটা ছিল আসা যাওয়ার পালা, এবং আপনি ৫০ বছরের রেকর্ড ভেঙেছেন, আর আপনি দুবার নির্বাচিত হয়েছেন। এখন আপনি তৃতীয় মেয়াদের জন্য লড়ছেন, এবং আরও আপনার একটা স্ট্রং ম্যান ইমেজ আছে। আমরা সব জায়গায় ভোটারদের সঙ্গে কথা বলেছি, এবং ভাবমূর্তিটা হলো যে আপনি একজন স্ট্রং ম্যান। কিন্তু এর সাথে সাথে একটা কথাও আছে, যে আপনি এতটাই শক্তিশালী যে আপনি আপনার মন্ত্রিসভায় আসল প্রতিভাকে বিকশিত হতে দেন না। দুজন চমৎকার মন্ত্রী আইজ্যাক এবং শৈলজা বাইরে। আমি জানি আপনাদের দুটো মেয়াদের একটা সীমা আছে, কিন্তু আপনি ব্যতিক্রম করতে পারেন, এবং তারা এত ভালো ছিলেন, তারা আপনার সেরা মন্ত্রী ছিলেন, এবং তারা বাইরে। লোকেরা এটাই বলছে, এমনটা কেন? সরি, আমি মালায়ালমে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা নতুন সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, সেই মন্ত্রিসভায় সবাই সমানভাবে চমৎকার কাজ করেছিল, কিন্তু সেখানে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবাইকে বদলাতে হবে। তাতে ওটা একটা পার্টির অবস্থান ছিল। এর অংশ হিসাবে ছাড় শুধু আমার জন্য ছিল, বাকি সবাইকে বদলাতে হবে, এটাই দেখা হয়েছিল। এর অংশ হিসাবেই এটা ঘটেছে। সেটা সেই পর্যায়ে কি ঘটবে তা নিয়ে অন্তত কয়েকজনের মনে আশঙ্কা ছিল, কিন্তু অভিজ্ঞতা দেখায় যে এতে অন্য কোনো সমস্যা হয়নি। নতুন লোকেরা বেশ দক্ষতার সঙ্গে কাজ করেছিল। এখন ফিরে তাকালে দেখা যাবে কেরালার গত ৫ বছর তার আগের ৫ বছরের মতোই ভালোভাবে কাজ করেছে। এটা কোনো বিশেষ নেতিবাচকতা তৈরি করেনি। এটাই হলো বাস্তবতা। স্যার, এখানকার আপনার অনেক সমর্থক আপনাকে ক্যাপ্টেন বলেছেন। একটা বিষয় হলো, আপনি জানেন যে আপনি নেতা হিসেবে ইতিমধ্যেই ১০ বছর কাটিয়েছেন, এবং এখন আপনি বলছেন যে আপনার প্রচারের স্লোগান আসলে হলো এলডিএফ ছাড়া আর কে আছে। লোকসভা নির্বাচনে বা স্থানীয় নিকায় নির্বাচনে ফলাফল এটাই বলবে যে হয়তো অন্য বিকল্পও আছে। প্রত্যেক নির্বাচনের এক একটা পদ্ধতি থাকে। সেটারই অংশ হিসেবে বিধানসভা নির্বাচনকে বিধানসভা নির্বাচন হিসেবেই দেখতে হবে। বিধানসভা নির্বাচন কেরালার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে। এক্ষেত্রে কেরালার অভিজ্ঞতাটাই গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ২০১৬ থেকে ২১ পর্যন্ত এই ৫ বছরের সময়কাল। তার আগে রাজ্যটা খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। এলডিএফ সেটাকে বদলাতে পেরেছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজ্যের উন্নতি হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, আমাদের পরিবেশ ক্ষেত্র, শিল্পক্ষেত্র, আইটি ক্ষেত্র, কৃষিক্ষেত্র, সব ক্ষেত্রেই বড় পরিবর্তন এসেছে। এটা মানুষজন চেয়েছিল বলেই, যেমনটা প্রণয় রায় আগে বলেছিলেন, ৫০ বছরের ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল। এখন কি আর একটা ইতিহাস তৈরি করা যাবে? কেরালাকে পরপর দ্বিতীয়বার সরকার গড়ার সুযোগ দিয়েছিল। আপনি কি এখন আরও একটা ইতিহাস গড়বেন? তা নয়, পরপর দ্বিতীয়বার সরকারে আসার ফলে কেরালা ব্যাপকভাবে উন্নত হয়েছে। সেই সমৃদ্ধির কথাও বললে তবেই আপনার প্রশ্নের উত্তর সম্পূর্ণ হবে। অর্থাৎ ধারাবাহিক শাসনের অংশ হিসেবে আমরা কেরালাকে চরম দারিদ্র্যমুক্ত করতে পেরেছি। এটা বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্রই করতে পেরেছে। তৈরিতে দেশের কোনো রাজ্যই এমন একটা কথা ভাবতেও পারেনি। আমরা সব ক্ষেত্রেই বিরাট সাফল্য অর্জন করেছি। শিল্পক্ষেত্রে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেসে কেরালা প্রথম স্থানে রয়েছে। ঠিক তার পরের বছরে এটা হয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রকে ব্যাপকভাবে শক্তিশালী করা হচ্ছে। কেরালার যুব সমাজ এটাই চায়।
এই সব কিছুর ফলে বিশ্বের উন্নতির সাথে তাল মিলিয়ে আধুনিক বিশ্বের উপযোগী একটি উন্নত রাজ্য হিসেবে আমাদের কেরালা পরিবর্তিত হতে চলেছে। এরই অংশ হিসেবে এই সব কিছু প্রত্যাশা করেই মানুষ এলডিএফকে সমর্থন করেছিল। আমরা তা পূরণ করতে পেরেছি। আমরা আশা করছি যে জনগণ পুরোপুরি আমাদের সঙ্গে থাকবেন। তিরুবনন্তপুরম থেকে এখানে আসার পথে প্রায় প্রতি ৩০০ গজ অন্তর আপনার ছবি দেওয়া একটি বড় হোর্ডিং রয়েছে, যেখানে এলডিএফকে ভোট দিতে বলা হয়েছে। তাহলে এটা কি আপনার জন্য একটি ব্যক্তিগত নির্বাচন হচ্ছে? আপনি কি এটা কি একটা ব্যক্তিগত প্রচার? এলডিএফ আর আপনি কি একই জিনিস? এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? এলডিএফ সবসময় যৌথ কার্যকলাপকে অগ্রাধিকার দেয়। এলডিএফ নিজেই তো একটা মোর্চা, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গঠিত মোর্চা। সবাই সঠিকভাবে আলোচনা করে চলা একটি মোর্চা। তাতে কোনো ধরনের ওয়ানম্যান শো নেই, সবকিছু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যখন নির্বাচনের প্রচারের ময়দান আসে, তখন এলডিএফ এর মুখপাত্র হিসেবে প্রচারের ময়দানে আমাকেই তুলে ধরা হয়। সেটা মুখ্যমন্ত্রী পদে থাকার কারণে। ব্যাপারটাকে ততটুকুই দেখা উচিত, এর থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে আমার মনে হয়। কিন্তু বিজয়, প্রত্যেকটা পোস্টারে আপনার একটা চওড়া হাসি আছে। এই আত্মবিশ্বাস। আমাদের আত্মবিশ্বাসের কোনো কমতি নেই, কারণ আমরা সব সময় জনগণের সাথে দাঁড়িয়েছি। জনগণ আমাদের সাথে থাকবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। নিশ্চয়ই। এটাই আমাদের শক্তি। কিন্তু স্যার, একটা বাস্তব ব্যাপারও আছে। শুধু একটা কথা, যে কোনো অনেক বিদ্রোহী হয়েছে, তিনি মিস্টার হন বা জি সুধাকরণ বা PKSSY, TKSSY অথবা আপনার টিকে গোবিন্দন। এই সব কিছু এই ধারণাও তৈরি করছে যে এটি শুধুমাত্র মিস্টার এর পার্টি। পিনারাই বিজয়েন। দ্বিতীয় বিষয় হলো নেতৃত্বের দ্বিতীয় সারিও। আপনি 10 বছর ধরে রাজ্যকে চালনা করেছেন। এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে আসে। আমাদের মধ্যে সাধারণত এই ধরনের বিদ্রোহী থাকে না, কিন্তু পদের লোভই সবকিছুর ভিত্তি। সংসদীয় মোহ তাদের এক ভয়ানক অবস্থায় নিয়ে এসেছে। আমি একটাই কথা বলছি, এই উল্লিখিত কোনো নির্বাচনী এলাকাতেই এই বিদ্রোহীরা প্রার্থী হওয়ায় আমাদের কোনো আঁচড় লাগবে না। সেই সব নির্বাচনী এলাকায় এলডিএফ ভালোভাবে জিতে আসবে। এদের প্রার্থীপদ এলডিএফ এর ওপর কোনো আঁচড় কাটতে পারবে না। স্যার, এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দ্বিতীয় ইনিংসে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদর্শের চেয়ে ব্যবহারিকতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেটা সাবরীমালা ইস্যুই হোক, কিছু মেগা পরিকাঠামো প্রকল্পই হোক, বা ইজাভা বন্ডের নেতা ভেল্লাপল্লী নটেশনের সাথে আপনার ক্রমাগত যোগাযোগ, যিনি মুসলিম সম্প্রদায় সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তো আপনি এর উত্তরে কি বলবেন? এক্ষেত্রে এলডিএফ যে অবস্থান নেয় তা সাধারণত রাজ্যের উন্নয়নের জন্য উপযুক্ত। তারই অংশ হিসেবে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। কেরালার জন্য জাতীয় সড়কের উন্নয়ন প্রয়োজন ছিল, তার বিরোধিতা ছিল। বিরোধিতা কাটিয়ে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। জনগণ যে সমর্থন দিয়েছিল সেটাই ছিল এর ভিত্তি। মানুষেরা সেটা চাইছেন। তার সাথে সাথেই সেই পর্যায়ে লাগু করার কথা ছিল গেইল পাইপলাইন, কিন্তু সেটা আটকে ছিল। আমরা জনগণের ইচ্ছানুযায়ী সেটা লাগু করতে উদ্যোগ নিয়েছিলাম। সেটা লাগু করা হলো। এইসব বিষয়ে আমাদের গৃহীত দৃষ্টিভঙ্গি ছিল জনগণকে বোঝানো। জনগণকে বুঝিয়েছি, জনগণকে সাথে রেখেছি। এইভাবে জনগণের সহযোগিতা নিয়েছি, ভালোভাবে লাগু করতে পারা গেছে। আমাদের সময়ে সেই পর্যায়ে আটকে থাকা একটি প্রকল্প ছিল অ্যারজামান কোচি পাওয়ার হাইওয়ে। সেটাও পাওয়ার গ্রিড কর্পোরেশন ছেড়ে চলে গিয়েছিল। তাদের ফিরিয়ে ডাকা হলো, কাজ সম্পূর্ণ করতে বলা হলো। তাতেও কিছু বাধা এসেছিল, কিন্তু আমরা তা সম্পূর্ণ করতে পেরেছিলাম। দেশের প্রতি দায়বদ্ধ একটি ফ্রন্ট হিসেবেই এই সবকিছু সম্পূর্ণ করা হয়েছে। ওটাই আমাদের একটা বিশেষত্ব। তো পরিকাঠামোর দিক থেকে দেখলে শুধু এটাই নয়, আমাদের হিল হাইওয়ে ঠিক সেরকমই কোস্টাল হাইওয়ে। 10,000 কোটি টাকা রাজ্য খরচ করে এটা সম্পূর্ণ করছে। কেআইআইএফবি এর মাধ্যমেই সেই টাকা জোগাড় করা হয়েছে। কোভালাম থেকে বেকল পর্যন্ত তো জলপথ আছে 600 কিলোমিটার। সেই জলপথটি সম্পূর্ণ করার চেষ্টা চলছে। ওটা সম্পূর্ণ হলে কেরালার পর্যটনে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, কারণ এটা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠবে। সেরকমই আমাদের সম্পূর্ণ করা একটা প্রকল্প হল ভিজিনজাম।
ভিজিনজাম কেরালার একটা বন্দর হলেও আসলে এটা ভারতের বন্দর। এটা ভারত দেশের সবচেয়ে বড় বন্দরে পরিণত হয়েছে। এটা বিশ্বের বিরল বন্দরগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। ঠিক সেরকমই বিমানবন্দরের উন্নয়ন। আমরা ভালো হস্তক্ষেপ করেছি, কান্নুর বিমানবন্দরকে বাস্তবায়িত করেছি। কিন্তু এর সাথে সম্পর্কিত কিছু বাধা কেন্দ্রীয় সরকারের নীতির কারণে তৈরি হয়েছে। শবরীমালাতে পরবর্তী একটি বিমানবন্দর স্থাপন করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধরনের পরিকাঠামোগত উন্নয়ন ভালোভাবে বাস্তবায়ন করার জন্যই আমরা প্রস্তুত হয়েছি। তার সাথে সাথে শবরীমালার সমস্যা দেখলে, শবরীমালার সমস্যায় আমরা কোনো নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করিনি। 2006-এর এলডিএফ সরকারের গ্রহণ করা একটি দৃষ্টিভঙ্গি আছে। সেটা হলো আচার অনুষ্ঠানের বিষয়। তার সাথে সম্পর্কিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আদালতকে আমাদের এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের, পণ্ডিতদের এবং তার সাথে সাথে সমাজ সংস্কারকদের সাথে আলোচনা করতে হবে। এটাই ছিল তখন গ্রহণ করা অবস্থান। আমরা এখন সেই একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট যে প্রশ্ন করেছিল শুধু তার উত্তরই এখন দেওয়া হয়েছে। বাকি কথা সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করলে বলা হবে। ভেল্লাপল্লী নোটেশন একজন সম্প্রদায় নেতা। তিনি এসএনডিপি নামক একটি সংগঠনের নেতা, যারা আমাদের কেরালায় সর্বশ্রেষ্ঠ নবজাগরণ আন্দোলনের ইতিহাস রয়েছে। তার কিছু সমালোচনা বিতর্কিত হয়েছে, কিন্তু সেই বিষয়ে তার দেওয়া একটি ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটি হল, আমি মুসলিমদের সমালোচনা করিনি। মুসলিমরা এবং আমরা, অর্থাৎ তিনি যে অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, সেই আমরা একসাথে মিলে এখানে বড় যৌথ আন্দোলন করেছি। আমার কোনো কালে মুসলিমদের প্রতি বিদ্বেষ নেই। আমি মুসলিম লীগের সমালোচনা করেছি। মুসলিম লীগের করা কাজগুলো নিয়ে বলেছি, এটা মুসলিমদের বিরুদ্ধে নয়। এই ব্যাখ্যাই দিয়েছেন ভেল্লাপল্লী নোটেশন। তাই ওরকম একটা ব্যাখ্যা শুনলে আপনি কেন মুসলিম লীগের সমালোচনা করেছেন তা জিজ্ঞাসা করার কোনো কারণ আমার নেই। তাই আমি এতে হস্তক্ষেপ করিনি। এটাই আসল ঘটনা। কেরালার এই নির্বাচন নিয়ে দুটি খুব আকর্ষণীয় এবং অস্বাভাবিক জিনিস। একটি হলো নির্বাচক মণ্ডলী, অন্যটি হলো রাজনীতি। নির্বাচক মণ্ডলীর প্রায় অর্ধেক হিন্দু, অর্ধেক সংখ্যালঘু। 45% হিন্দু এবং মুসলিম, 45% মুসলিম এবং খ্রিস্টান এবং 55% হিন্দু। এখন মুসলিম এবং খ্রিস্টানদের ক্ষেত্রে আমাদের সমস্ত তথ্য দেখাচ্ছে যে ইউডিএফ এর কাছে এলডিএফ এর দ্বিগুণ ভোট আছে। মুসলিম এবং খ্রিস্টানরা ইউডিএফকে ভোট দিচ্ছে। আপনার প্রধান সমর্থন হিন্দুদের কাছ থেকে আসছে। এখন বিজেপি আপনার হিন্দুদের ভোট পাওয়ার চেষ্টা করছে। আসলে তারা ইতিমধ্যেই উচ্চবর্ণের ভোট পেয়ে গেছে। এটাই আমরা খুঁজে পেয়েছি। এলডিএফ থেকে বিজেপিতে হিন্দুদের উচ্চবর্ণের একটা বিশাল পরিবর্তন। তাহলে এই নির্বাচনে আপনার প্রধান লক্ষ্যকে বিজেপি না ইউডিএফ? কারণ বিজেপি আপনার প্রধান ভিত্তি, হিন্দু ভিত্তিকে ক্ষয় করছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কেরালায় আমাদের জনসমর্থন নিয়ে বলেছেন। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে এই কথাটা সত্যি। প্রথম পর্যায়ে আমরা সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেতাম। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমাদের নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তার ফলস্বরূপ সেই সময়ে আমাদের কিছুটা দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু রাজ্যের অভিজ্ঞতা, দেশের অভিজ্ঞতা সবকিছুই সংখ্যালঘুদের নতুন করে ভাবতে শিখিয়েছে। রাজ্যে দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে আমরাই শক্ত প্রতিরোধ করে তুলেছি। শুধু তাই নয়, যখন সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা হয়, সেই সাম্প্রদায়িক হামলাকে প্রতিরোধ করতে, সেই সাম্প্রদায়িক সংগঠনগুলোকে প্রতিরোধ করতে আমাদের কমরেডরাই প্রাণ দিয়েছেন। তাই তারা এসব কিছুই দেখছে। জীবন দিচ্ছে এরাই, মামলায় পড়ছে এরাই, জেলে যাচ্ছে এরাই, অন্য ধরনের কষ্ট সহ্য করছে এরাই। তাহলে কেন আমরা এদের থেকে দূরে থাকছি? এরকম একটা চিন্তা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই এসেছিল। তার সাথে সারা দেশে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই পর্যায়ে ভারত দেশে সিপিআইএম এবং বামপন্থীরা যে অবস্থান নিয়েছিল, সেটাও সংখ্যালঘুদের ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছিল। এই সব কিছুর ফলস্বরূপ
আমাদের পক্ষে একটা ভালো পরিবর্তন এসেছিল। অর্থাৎ যদিও আগে মনে হয়েছিল যে আমাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, তবুও সংখ্যালঘুদের মধ্যে সাধারণভাবে একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। এখন আমাদের অভিজ্ঞতা হল সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অংশের কাছে পৌঁছতে আমাদের কোনো অসুবিধা হয় না। সেই সম্প্রদায়েরও আমাদের কাছে পৌঁছতে কোনো অসুবিধা হয় না। তাহলে সরকার হিসেবে দেখলে সরকার আর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে কথাবার্তা হয় তা খুবই ভালো বন্ধুত্বপূর্ণ কথাবার্তা। তাদের সমস্ত নেতৃত্বের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখা হয়। আজ আপনি যেভাবে বললেন হিন্দু, সেই সমর্থন এখনো চলছে। এই সব কিছুকে কিভাবে দুর্বল করে সিপিআইএম, বামপন্থী এবং এলডিএফকে দুর্বল করা যায়, সেটাই কংগ্রেস আর বিজেপি দেখছে। এখন বিজেপি দেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে কমিউনিস্টদের দেখেছে। অভ্যন্তরীণ শত্রু হিসেবে তারা ৩ জনকে দেখেছে। এক, মুসলিম, খ্রিস্টান, কমিউনিস্টরা। এদেরকেই তাদের অভ্যন্তরীণ শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই কারণেই নরেন্দ্র মোদী নিজে ত্রিপুরার নির্বাচনী বিজয়ের পরে বলেছিলেন যে এটি একটি আদর্শগত বিজয়। তাই তারা আমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবেই দেখে। আমরা সাম্প্রদায়িকতার সাথে কোনো আপোষ করতে পারি না। সাম্প্রদায়িকতার প্রতি আমরা একটি ভালো আপোষহীন মনোভাবই গ্রহণ করি। বিজেপি নামক রাজনৈতিক দলটি আরএসএস দ্বারা পরিচালিত একটি দল। আরএসএস যে কট্টর সাম্প্রদায়িক অবস্থান নিয়ে চলে তা সবাই জানে। আমরা সবসময় আপোষহীনভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই আমরা দৃঢ় অবস্থান গ্রহণ করি। কেরালার পরিস্থিতি খতিয়ে দেখলে, প্রতিটি কেন্দ্র ধরে দেখলে কেরালায় জয়ের সম্ভাবনার বড় লড়াইটা ইউডিএফ আর এলডিএফ এর মধ্যেই। তাই অনেক জায়গায় এলডিএফ এর প্রধান প্রতিপক্ষ হিসেবে ইউডিএফই থাকবে। আমি মনে করি এখানে কেরালায় বিজেপি একটিও আসন পাবে না, একটিও আসন পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা বিজেপিকে প্রধান শত্রু হিসেবেই দেখছি। কেন? বিজেপি যদি দেশে প্রভাব বিস্তার করে, এটা আসন জেতার কথা নয়। কোনোভাবে প্রভাব বিস্তারের পরিস্থিতি তৈরি হলেই দেশের পরিবেশ বদলে যাবে, দেশের শান্তি ও স্থিতিশীলতায় বিঘ্ন ঘটবে। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। গত 10 বছর ধরে কেরালা একটি সাম্প্রদায়িক সংঘাতহীন, সাম্প্রদায়িক দাঙ্গাবিহীন রাজ্য। দেশের থেকে একেবারে ভিন্ন একটি পরিস্থিতি কেরালায় বিরাজ করছে। এখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করছে। কেরালায় বাস করার জন্য অনেকেই মুখিয়ে আছে। এই আরএসএস এবং অন্যরা প্রভাব ফেললে সেই পরিবেশটা বদলে যাবে। এখন আমরা সবাই আমাদের পছন্দের পোশাক পরি, আমাদের পছন্দের খাবার খাই, আমাদের পছন্দের মতো জীবনযাপন করি, পছন্দের উপাসনালয়ে যাই। এখানে এই সব কিছুর অধিকার আছে। কেউ কারোর ওপর অন্য কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না। আমরা চাই যে এই পরিবেশটা যেন নষ্ট না হয়। সেই কারণেই আমরা বিজেপিকে প্রধান শত্রু হিসেবেই দেখি। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আমরা ইউডিএফকে প্রধান শত্রু হিসেবে দেখি। তাদের পরাজিত করাটাই আমাদের প্রধান পন্থা। একই সাথে আমরা এটাও দেখছি যে বিজেপি সম্ভবত একটিও কেন্দ্র পাবে না। আপনি বলছেন বিজেপি আপনাদের প্রধান শত্রু, অথচ এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এবং আপনি এটাও স্বীকার করবেন যে আপনাদের রাজ্যে বিজেপির উপস্থিতি বাড়ছে। তাছাড়া মিস্টার রাহুল গান্ধী বলছেন যে আপনারা আসলে কংগ্রেস এবং ইউডিএফকে হারানোর জন্য বিজেপির সাথে একটি বোঝাপড়া করছেন। রাহুল গান্ধীর ব্যাপারে কথা না বলাই ভালো। আমি গত এক প্রেস কনফারেন্সে বলেছিলাম, এমন একজন মানুষ যাকে কিছুতেই কিছু বোঝানো যায় না, তিনিই রাহুল গান্ধী। কারণ রাহুল গান্ধী এবং সেরকমই কংগ্রেস নেতৃত্ব বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কেন এমন বলছি? রাহুল গান্ধী আর কংগ্রেস দিল্লিতে যা করেছে তা পরীক্ষা করলেই হবে। উত্তর ভারতে দিল্লি তো ছিল একটা বিজেপি মুক্ত জায়গা। সেখানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার আর বিজেপির জিতে আসার সুযোগ করে দিয়েছে রাহুল গান্ধী আর কংগ্রেসই তো। কেজরিওয়ালের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ। কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্যকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন কেন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্ন তারাই করেছিল, কংগ্রেস। কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করা হলো, তখন হাততালি দিয়েছে আর বাজি ফাটিয়েছে কংগ্রেস।
এখন আদালত কেজরিওয়ালকে বেকসুর খালাস করেছে। আসলে যখন বিজেপির মুখে চড় পড়ছে তখন তো কংগ্রেসেরও চড় লাগছে। সেখানে নির্বাচন এলো, কংগ্রেসের সম্ভাবনা কি তা তো সবাই জানে, কিন্তু বিজেপিকে আসার সুবিধা করে দেওয়ার মতো করে আমাদের কেজরিওয়াল এবং এপির বিরোধিতা করার অবস্থানই তো কংগ্রেস গ্রহণ করেছিল। সেটা তো বিজেপিকে ক্ষমতায় আসতে সুবিধা করে দিয়েছে। সেই কারণেই তো বিজেপির বি পার্টি হিসাবে অধপতিত হওয়ার মতো একটা পর্যায়ে চলে গেছে। এখন হরিয়ানা আপনাদের সকলের তো ভালোভাবেই জানা আছে, হরিয়ানাতে বিজেপি জিতে আসবে বলে কেউ কি ভেবেছিল? এমনকি বিজেপিও ভাবেনি। কিন্তু কেন? আজকের ভারতে আমাদের দেশের অবস্থা অনুযায়ী বিজেপির মোকাবিলা করতে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে যে কোনো একটি দল একা চাইলেই পারবে না। বিজেপি বিরোধী দলগুলোর একটি ব্যাপক ঐক্য প্রয়োজন। সেই ঐক্যের বিরুদ্ধেই তো কংগ্রেস হরিয়ানাতে কাজ করেছিল। সেই জন্যই তো যাদের একসঙ্গে রাখা উচিত ছিল তাদের একসঙ্গে রাখা সম্ভব হয়নি। সেটা তো বিজেপির জন্যই সহায়ক হয়েছে। এর ফল তো এটাই যে বিজেপি সুবিধা পেয়েছে। এরই তো আরেকটা দিক বিহারে দেখা গেছে। বিহার সহ রাজ্যগুলিতে যখন নির্বাচন হয়, কংগ্রেস তো প্রথমেই সেখানকার পরিস্থিতিটা ঘোলাটে করে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তা কি বিজেপির জন্য অনুকূল অবস্থা নয়? তারপর এরা একজোট হয়ে যাবে। ততক্ষণে পরিস্থিতি খারাপ হয়ে গেল না? বিজেপির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলো না, বিজেপির জেতার সুবিধা হলো না। এই ধরনের মনোভাবই এরা সব সময় গ্রহণ করেছে। সেটা দেশের অন্যান্য অংশেও দেখা যাচ্ছে। কেরলে অনেক আগে থেকেই জনসংঘ এবং বিজেপির সাথে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা কেরলের কংগ্রেসের আছে। এটাই আমাদের দেখতে হবে। আপনি অর্থনৈতিক অবরোধ নিয়ে কথা বলেই যাচ্ছেন। যদি কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকে আর আপনারা এখানে থাকেন, তাহলে কেন্দ্র থেকে রাজ্যকে তহবিল কে দেবে? এর কারণে কি রাজ্যকে ভুগতে হবে? এটা তো কেরলের প্রতি এক বিরাট অবহেলা। আমাদের কেরলের অবস্থা খতিয়ে দেখলে কেরলের জনসংখ্যা জাতীয় জনসংখ্যার 2.5%। আমরা যে করের ভাগ পাই তা মাত্র 1.9। তাহলে তো একটা বিরাট ঘাটতি হচ্ছে, তাই না? জনসংখ্যা অনুপাতে করের ভাগ তো নেই। আমাদের যা প্রাপ্য, যা সাধারণত আমাদের পাওয়ার কথা, সেই ভাগগুলি ভীষণভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছু কেরালার সম্মুখীন হচ্ছে। ঋণ নেওয়া তো সাধারণত একটি রাজ্যের উন্নয়নের জন্যই হয়, অন্য খরচের জন্য তো নয়। উন্নয়নের মূলধনী ব্যয়ের জন্যই তো সেই ঋণের টাকা খরচ করা হয়। 90% বেশি উন্নয়নের মূলধনী ব্যয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এই ধরনের প্রাপ্য ঋণ নিতে দেওয়া হচ্ছে না, তাতে কাটছাঁট করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের অবরোধ। এই ব্যাপারে আমরা অনেকবার আবেদনপত্র জমা দিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আন্দোলনে নেমেও কোনো ফল হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। সুপ্রিম কোর্ট কেরালার যুক্তিতে সারবত্তা খুঁজে পেয়েছে। এভাবেই সমস্যাটি সাংবিধানিক বেঞ্চে যায়। এখন বিষয়টি সাংবিধানিক বেঞ্চের পর্যালোচনার অধীনে রয়েছে। এটাই আমাদের অভিজ্ঞতা। কেন্দ্রীয় গভর্নমেন্টের পক্ষ থেকে এমন হস্তক্ষেপ করা হচ্ছে যা কেরালার যুক্তরাষ্ট্রীয় নীতিগুলি লঙ্ঘন করছে। আপনার সরকার এবং দল দারিদ্র্য থেকে মানুষকে তুলে আনা, ভালো স্বাস্থ্য পরিষেবা, অন্যান্য সামাজিক পরিষেবা, সুরক্ষা ইত্যাদি দেওয়ার জন্য পরিচিত। কিন্তু এই রাজ্যের বৃদ্ধির হার দক্ষিণের সমস্ত রাজ্যের চেয়ে কম এবং যুব বেকারত্ব 40% চলছে। আপনার কি মনে হয় যে আপনারা যুবকদের আপনাদের দলের সাথে রাখতে, আপনাদের দলকে সমর্থন করার জন্য যথেষ্ট কাজ করেছেন? এবং আপনার কি মনে হয় আপনারা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে যথেষ্ট কাজ করেছেন? আমাদের অভ্যন্তরীণ উৎপাদন খুব ভালোভাবে উন্নত হয়েছে। শুধু এইটুকু যে সেই উন্নতির পরিসংখ্যান এখন আমার কাছে নেই, সেটা আমি আপনাকে দিতে পারতাম। আসলে এটা এমন এক অভ্যন্তরীণ উৎপাদন যা খুব ভালো হারে বিকশিত হচ্ছে। আমাদের নিজস্ব কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব বৃদ্ধি পাওয়ার কারণেই এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা টিকে থাকতে পেরেছি। আসলে যদি কেন্দ্রের সাহায্য সঠিকভাবে পাওয়া যেত তাহলে কেরালার কোনো আর্থিক সমস্যা থাকতো না। এখন এতটাই ভালোভাবে উন্নতি করেছে। আমরা যদি পরিসংখ্যান দেখি, 2011 থেকে 16 ছিল ইউডিএফ গভর্নমেন্টের সময়। 2011 থেকে 16তে আসতে 2 লক্ষ কোটির বৃদ্ধি হয়েছিল। ওটা যখন 21 হলো
16 থেকে 21 হল এলডিএফ এর সময়। কিন্তু আমাদের যে দুর্যোগের মোকাবিলা করতে হয়েছিল তা তো অনেক বেশি ছিল। এখানে শতাব্দীর মহাবন্যা, তারপরের মারাত্মক বর্ষার দুর্যোগ, আর সারা বিশ্বে কোভিডের প্রভাব। এর সব কিছুর আগে আসা ওখি আর নিপা, এই সব কিছু কেরালাকে ব্যাপকভাবে প্রতিকূলভাবে প্রভাবী করা কারণ। তবুও আমাদের সেই পর্যায়ে 2 লক্ষ কোটি টাকার বৃদ্ধি হয়েছিল। কিন্তু 21 থেকে 26-এ আসার পর এই সাধারণ 2 লক্ষ নয়, আমরা এখন প্রায় 7 লক্ষ কোটি টাকার বৃদ্ধি করেছি। আসল সত্যিটা হলো আমাদের এই ব্যাপারে সেই ধরনের শ্রেষ্ঠত্ব দেখা যাবে। আপনি অবশ্যই বলবেন যে আপনার দল বা এলডিএফ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে চলেছে। কিন্তু এমন পরিস্থিতিতে কি হবে যেখানে এলডিএফ এবং ইউডিএফ প্রায় সমান সংখ্যক ভোট পায় না এবং সরকার গঠনের জন্য যথেষ্ট না, দুঃখিত, আসন এবং সরকার গঠনের জন্য যথেষ্ট না। ওরকম কোনো সম্ভাবনা আসছেই না। আমরা এবার গতবারের চেয়ে বেশি আসন পেয়ে জিততে চলেছি। আপনাদের কারোর কোনো উদ্বেগের প্রয়োজন নেই। কেরালা বদলে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে উন্নতি করেছে। এই উন্নতি আরও চাই, এটাই সমস্ত মানুষ চায়, দেশ চায়। সেই জন্যে গতবার 99টা আসন ছিল, তার থেকেও বেশি আসন পেয়ে এবার জিততে চলেছি। জনগণ তার সাথেই আছে। শেষ প্রশ্ন। যদিও কেরালায় 50% সংখ্যালঘু, প্রায় 50, 46% সংখ্যালঘু, তরিও এটি শান্তিপূর্ণ সহাবস্থানের অন্যতম সেরা রাজ্য। আমরা কেরালার প্রশংসা করি, যেভাবে সবাই, খ্রিস্টান, মুসলিম, হিন্দুরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং শান্তিপূর্ণভাবে মেলামেশা করে। এটি ভারতের অন্যতম ধর্মনিরপেক্ষ রাজ্য, যা প্রকৃত ধর্মনিরপেক্ষতার একটি উদাহরণ। সেটা কি এখন বিপদের মধ্যে, কারণ বিজেপি যা বলছে তা নিয়ে মুসলিমরা কিছুটা চিন্তিত? খ্রিস্টানরা মুসলিমদের নিয়ে কিছুটা চিন্তিত। প্রায় 50-50 সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের এই চমৎকার উদাহরণ আপনি কিভাবে বজায় রাখবেন? হিন্দুরা 54% এবং মুসলিম ও খ্রিস্টানরা 46%। কিন্তু শান্তিপূর্ণ, এটা কি এখন হুমকির মুখে? কেরালায় নেতিবাচকতা এবং হিংসা আসার কোনো বিপদ আছে কি? কেরালার সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের মধ্যেই অধিকাংশ মানুষ ধর্মনিরপেক্ষ চিন্তাধারার। এখানে সাম্প্রদায়িকতার প্রভাব খুবই কম। সাম্প্রদায়িক শক্তিগুলো এ বলা অনেক কিছুই চাইতে পারে, কিন্তু সবাই এটাই চায় যে দেশের স্বস্তি ও শান্তি একইভাবে বজায় থাকুক। এখন আমাদের কেরালার অভিজ্ঞতা দেখলে জাতিভেদ ও ধর্মীয় বিদ্বেষ ছাড়া সবাই ভাই বোনের মতো থাকতে, সবাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সেইভাবে এখানে সবকিছু চলে। আর যে কোনো বিষয় নিন না কেন, তার মধ্যে পারস্পরিক সহযোগিতা দেখতে পাওয়া যায়। এখন এই ওনাম উৎসবে মুসলিম ও খ্রিস্টানরাও সেই ওনাম উৎসবে অংশগ্রহণ করে। এখন ছোট ঈদ কিছুদিন আগে হয়ে গেল, তাতে কেরালার অন্য ধর্মের লোকেরাও অংশগ্রহণ করে। ওটা শুধু মুসলিমদের উৎসব হয়ে থাকেনি, অনেক বাড়িতেই সেই দিনটা ঈদের একটা ছোট অংশ হিসেবে পালন করা হয়। ক্রিসমাস আসে, ইস্টার আসে, সেই সময়ও সবাই সেগুলোর অংশ হয়ে অংশগ্রহণ করে। আমাদের অন্যান্য উৎসব অনুষ্ঠান একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠানে সেটা উপাসনাস্থলের অনুষ্ঠানে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করার মতো পরিস্থিতি রয়েছে। এইভাবে এক মহৎ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি কেরালায় বিরাজমান। এটাকে বিপন্ন করতে হবে এমন চিন্তাভাবনার লোকও আছে, কিন্তু বিপন্ন করা অতটা সহজ নয়। ধর্মনিরপেক্ষতার শক্তি এতটাই গভীরভাবে প্রথিত, আর বামপন্থীদের প্রভাব সেটাই এই সবকিছুর গ্যারান্টি। সেই বামপন্থী প্রভাব, বামপন্থী শক্তির অংশ হিসেবেই এই ধর্মনিরপেক্ষতা এইভাবে টিকে আছে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক পদক্ষেপ এলেই, সেটা যাই হোক না কেন, তার প্রতিরোধ করতে বামপন্থীরা এগিয়ে আসবে। সেখানেই আমি আগে যেমনটা বললাম, জীবন দিয়েও অনেক কমরেড জীবন দিয়ে লড়াই করেছেন এই মাটিতে। এইভাবেই এটা ধর্মনিরপেক্ষতার একটা শক্ত ভিত্তি হয়ে উঠেছে। সেটা আমরা রক্ষা করবই, কোনো চিন্তা করার দরকার নেই।
অনেক ধন্যবাদ ধন্যবাদ